দার্জিলিং এর এই ভূতের হোটেলটার ব্যাপারে কারা কারা জানো? বাপরে, এই লোকটা ভূত না তো? উফ দাদা, পুরো প্রি ওয়েডিং দিচ্ছ তো। তবে যাওয়ার সময় বুঝিনি শিটং এ ল্যান্ডস্লাইডে আমরাও ফেসে যাব। যাই হোক, প্রথম থেকেই শুরু করি হঠাৎ করে আমার এই দার্জিলিং এর গল্প। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এই সুন্দর সকালে আমি আছি দার্জিলিংয়ে। শুনতে অবাক লাগলেও আমি প্রথমবারের জন্য দার্জিলিং সিটিতে এসেছি। কাশ্মীর, মেঘালয়, শিলং, মানালি সব আমি ঘুরে ফেলেছি, শুধু দার্জিলিং সিটিতে ভাই আমি আসিনি। ওই যে বলে না, দূরের ঘাস বেশি সবুজ। তো দার্জিলিং আসার পর থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা তাও বৃষ্টির মধ্যেই ঘুরে ঘুরে তোমাদের দেখার চেষ্টা করবো। তো ব্লগটা আমরা শুরু করি। দার্জিলিং ঢুকেই আমাদের সুন্দর একটা ওয়েলকাম হলো, আর এইটা ছিল আমার রুম থেকে দার্জিলিং এর ভিউ। আহা আহ, কি সুন্দর একটা শহর, লোকজন কত খুশি আর হার্ড ওয়ার্কিং। বৃষ্টির কথা কি আর বলি, যেদিন পৌঁছালাম আমাকে দেখেই দার্জিলিং আনন্দে কেঁদে ফেললো। প্রথম দেখা বলে কথা, বৃষ্টিতে মল রোডে আমরা এই দুটো ছাতা নিয়ে ঘুরতে লাগলাম। আমি আবার ঘোরার ব্যাপারে বেশ কাঁচা, প্রতিবারের মতো, তাই এবারেও আমাদের গাইড অন্তরা রয় মজুমদার। মেয়েটার একটু বেশি এনার্জি যা। স্ট্রিট ফুড দেখলেই আমার আবার কেমন কেমন হয়, আর এখানে তো দেখছি এলাহি ব্যাপার। না ভাই, আর পাচ্ছি না, এত সুগন্ধে দুটো চিকেন লেগ পিস চুপচাপ সাটিয়ে দিলাম। এই যে কোথাও বেরোলে নিজের মতো ঘুরতে পারি না, অনেকে কমেন্টে বলো খারাপ লাগে না। দেখো, খুব কমই খারাপ লাগে। আই ওয়ান্টেড দিস লাইফ। আমি স্বপ্ন দেখেছি এরকম জীবনের মানুষ আমায় চিনবে, অ্যাকনলেজ করবে। খারাপ লাগার কি আছে? পরের দিন সকালে উঠেই আগের দিন কেনা চশমা পরে বেরিয়ে পড়লাম এই সুন্দর শহর দার্জিলিং। আর এখানকার ম্যাক্সিমাম দোকান দেখছি সব 80s। হ্যাঁ ঠিক আছে, যেটা বলছিলাম, এই ব্যাগটা চলে যাক। বলছি তো দার্জিলিংয়ের বিশেষত্ব আমি যেটা বুঝলাম, এখানকার বেশিরভাগ দোকান নিয়ে 80s তৈরি, 90s তৈরি, অনেক পুরোনো পুরোনো দোকান। আজকে প্ল্যান আছে একটু দেখিস গাড়ি চাপা খেয়ে যাস না ভাই। গাড়ির আওয়াজে এখানে ভালো ব্লগ হবে না বুঝে আমরা গাড়ি করে আশপাশটা ঘুরতে শুরু করি। ড্রাইভার দাদা বললো সামনেই নাকি একটা সুন্দর টি গার্ডেন আছে, কিন্তু ভাই পেছনটা এমন সাদা, কোথায় টি কোথায় গার্ডেন কিছু বোঝা যাচ্ছে না। এরকম দারুণ দারুণ ফুল আছে এখানে। ফুল দেখলেই আমার মাথায় আসছে শুধু ওই মহিলাটার কথা, যে সমস্ত ফুল রান্না করে খেয়ে ফেলে। ও যদি দার্জিলিং আসতো ভাই, এত রং বেরঙের ফুল দেখতো ভাই, পাগল হয়ে যেত। ও লাঞ্চ ডিনার। আমাদের মতো সাধারণ মানুষেরা যখন পাহাড়ে আসে তখনই রক ক্লাইম্ব করে। অনেকে দেখছিলাম আসার সময় আমরা অনেকে রক ক্লাইম্ব করছে, কিন্তু কে বলতো শহরের থেকেও রোজ রক ক্লাইম্ব করে? রকের বউ। জায়গাটা বেশ সুন্দর ছিল। যাওয়ার সময় একটু চা নিয়েছি। এই চা খেলে নাকি গ্লো বাড়ে আর রোগা হয়। আমি আর কত রোগা হবো জানি না, কিন্তু গ্লো হলে তো ভালোই হয়। আজকাল বাইরে বেরোলেই অন্তরা বলছে সানস্ক্রিন মাখতে, কিন্তু ওর কথায় সানস্ক্রিন মাখলেই নাকি স্কিন অনেক ভালো থাকে। ও কি জানে না আমার নাম কিরণ? সূর্যের কিরণকেই সূর্য আবার কি করবে? হ্যাঁ, এটা হচ্ছে সেই ট্রেন লাইন। এই ট্রেন লাইনগুলো আমাদের মানে এমনি নর্মাল ট্রেন লাইন থেকে অনেক সরু। কেন ট্রেনগুলো কি সরু হয়? এবার ঘুরতে ঘুরতে আমার পেলো হালকা খিদে। চলো কিছু খাওয়া যাক। এখানে অনেক ভালো ভালো দামি দামি রেস্টুরেন্টই আছে। আমরা ঠিক করলাম যে এখানকার অথেন্টিক রিয়েল যেটা খাবার এখানকার লোকেরা খায় সেইটা আমরা খেতে চাই। খাবারের কথা বলতে হলে খুবই ভালো ছিল, খুবই মানে খুবই। আমি সবাইকেই সাজেস্ট করবো তোমরা এখানে এসে লাঞ্চটা করতেই পারো একদিন। থ্যাংক ইউ ফর দ্য চুমু কিউটি। পাশে ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম, জানো সকালে ঘুমের জন্য ওখানে আর যেতে পারিনি, সরি। ফাইনালি কান্নাকাটি থেমেছে, মানে বৃষ্টি বন্ধ হয়েছে, রোদের দেখা আমরা পেয়েছি। সুন্দর খাবার দাবার খেয়ে আমরা এখন এসছি রেইনবো ওয়াটারফলসে, সেদিকেই যাবো। ততক্ষণ এই বাড়িটা দেখো, বাড়িটা কিন্তু এই সুন্দর। কাকু বেশ দেখলাম গাছপালায় কীটনাশক দিচ্ছে, এখানে সুন্দর করে চাষাবাদ করে। এই ওয়াটারফলসের এখানে খুব বেশি মানুষ আসে না, আর আমি আমার ব্লগের জন্য এমন জায়গায় তো খুঁজছিলাম। রাস্তায় এই লোকাল দাদার কাছে এর ব্যাপারে একটু জেনেও নিলাম। ওকে, আই উইল ইন্ট্রোডিউস মাইসেলফ ফার্স্ট। ওকে, মাই নেম ইজ জীবন, আই এম ফ্রম দিস প্লেস অনলি। দাদার ইংলিশটা কিন্তু ওয়াও আছে। এই ইংলিশ ম্যানের কাছ থেকে জানতে পারলাম এই রেইনবো ওয়াটারফলসের জল কখনো নাকি শেষ হয় না। আর যাওয়া ঠিক হবে না। ঝর্ণার সামনে পাথরগুলোতে আমি খুব বেশি পাকাও মারতে যাই, কারণ অলরেডি সুন্দর একটা পাস্ট আমার আছে। পিছলে পড়ে মানুষের যেই অংশ থেকে লেজ বিলুপ্ত প্রায় হয়েছিল, সেখানে একটা পাথরে যা ব্যথা পেয়েছিলাম ভাই, ভাবলেই সিদ্ধারা টান পড়ে যায়। এইসব স্টান্ট তাই নিজ দায়িত্ব করবে, ভুঁড়ি থাকলে একদম না। অবশেষে এই কাঠের ব্রিজ আর সরু সরু রাস্তা পেরিয়ে আমরা ফাইনালি মেন ওয়াটারফলটার কাছে পৌঁছালাম। ভাই হেব্বি সুন্দর ভাই। তারপর আমরা এখানে একটু লোভ সামলাতে না পেরে ড্রোন উড়িয়ে দিই। এই ড্রোনের মেমোরি কার্ড আনতে আমি আবার ওপরে উঠেছিলাম।
এই জীবনে শুধু কষ্ট ভাই, শুধু কষ্ট। ও এই জায়গাটা কি লাগছে দেখেছো? এই যে সাদা কি উঠলো সামনে দিয়ে, এটারও বিটিএস দেখাই। তো আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। আমরা কিছু ফেলে আসিনি তো? হ্যাঁ স্মৃতি। এটা তো মনে হচ্ছে যে না রে না রে না রে না রে কেন করলে কেন করলে? এই 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 না না, একদম মারবেন না, গার্লফ্রেন্ড একদম মারবেন না। কি করবো, এই মেয়ের উপর আমি রাখতেই পারি না, হেসে দিলে আমারও হাসি পেয়ে যায় ভাই। এরপর দেখলাম বেশ সন্ধে হচ্ছে আর এলাকাটা বেশ ফাঁকা হচ্ছে, তাই চুপচাপ হোমস্টের দিকে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এই মেয়ে যেখানেই ফুল দেখে দাঁড়িয়ে যায়। আরে ফেরার সময় আরো এক কিউটির সাথে আমাদের দেখা হলো। অনেকেই জানো নতুন একজনকে বাড়িতে অ্যাডপ্ট করেছি আমরা, সময়ের অভাবে কিছুতেই তাকে ফ্লাইটে আনা গেল না। এদের দেখলেই মনে হচ্ছে ওকে নিয়ে এলে ভালোই হতো। আমাদের এই ট্রিপটা সুন্দরভাবে প্ল্যান করে দিয়েছে ওয়াও গেটওয়েজ। অল ওভার নর্থ বেঙ্গল এবং সিকিমে ওয়াও গেটওয়েজ খুবই ট্রাস্টেড একটা হোমস্টে চেন। ওরা বেস্ট ট্যুর প্যাকেজ এবং ক্যাব সার্ভিস প্রোভাইড করে প্রফেশনাল এবং বেস্ট ড্রাইভারদের দিয়ে। রাতে ফিরেই আমরা দীপঙ্কর দার হোমস্টেতে লোকাল স্ন্যাক্স খেলাম। तो ये आप जो स्नैक्स ना आज का ये ट्रेडिशनल है आपका, ये रोटी हम लोग सेल रोटी बोलता है इसको, या और ये हमारा नेपाली ट्रेडिशनल आलूदम होता है, वैसे आपका भी होता है ये। हाँ हमारा यहाँ का आलूदम है, मतलब ये इसको भुजिया डाल के, और ये हम लोग लोकली मामा भी यूज़ करते हैं। পরের দিন সকালে উঠেই হোমস্টে থেকে আমরা দীপঙ্কর দার নিজের বাড়িতে গেলাম। দীপঙ্কর দা জয়েন্ট জয়েন্ট ফ্যামিলিতেই এই বাড়িতে বড় হয়েছে। একটা নতুন রিসার্চ হয়েছে, যারা বড় ফ্যামিলিতে একসাথে থাকে তারা একটু বেশি দিন বাঁচে। ইয়ার কি মারছি না, সত্যি। কলকাতা, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় হোটেল ম্যানেজমেন্টে জব করে দীপঙ্কর দা নিজের ওয়াইফের সাথে ওয়াইফাই ছাড়া এই হোমস্টেটা শুরু করে। গুড ডিসিশন দীপঙ্কর দা। এই দেখো, এই স্কুলটাতেই ইয়ারিয়া মুভি শুট হয়েছে। 2তে তো আবার আমাদের ইয়াশ দা আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি তিবেতিয়ান রিফিউজি ক্যাম্প। চাইনা থেকে ওদের যখন তাড়িয়ে দিয়েছিল তখন ইন্ডিয়া তো অ্যাকসেপ্ট করেছিল, তখন এসে ওরা এখানে থাকতো, এখনও এখানেই থাকে, এখানে ওদের জনবসতি। তো পেছনে যার মূর্তি দেখতে পাচ্ছ সে হচ্ছে 13th দালাই লামা। দালাই লামাদের একটা অদ্ভুত ব্যাপার হলো, ওরা যখন জীবিত থাকে তখন ওরা বলে যায় যে নেক্সট দালাই লামা কে হবে, কোন গ্রামে সে জন্ম নেবে বাচ্চাটা। সেই বাচ্চাটাকে তারপর খুঁজে বের করে ছোটো থেকেই বিভিন্ন বই পড়ানো হয়, অনেক নলেজেবল তৈরি করা হয়, এবং সে আবার মৃত্যুর আগে নেক্সট দালাই লামা চুজ করে যায়। এই ব্যাপারটা আমার খুবই ফ্যাসিনেটিং লাগে। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে গ্রিটিং কার্ড, এবং গ্রিটিং কার্ডগুলোর দাম হচ্ছে 50 টাকা করে। अब कब से ये बना रहे हैं? हाँ, हम लोग तो बहुत साल हो गया, 40 साल जैसा हो गया ये बना के। हाँ, यहाँ पे हाँ आपको तिब्बत घूमने जाना है? नहीं, हम लोग को कहाँ जाने देता है, नहीं नहीं देता जाने है ना। देगा ना। अगर जाने देता तो आप जाते। हाँ जाते हैं। একটা দেশ থেকে চলে এসে নতুন একটা দেশে নতুন করে জীবন যাপন অতটা সোজা নয়। এখন বলতেই পারো বঙ্গাই তুমি তো ইস্ট বেঙ্গল, তুমি তো এই কষ্ট বুঝবে। চুপ শালা, চুপ, একদম চুপ। এখানে শাল কার্পেট বেশ দামে কিন্তু বাইরে বিক্রি হয়, কিন্তু ওরা টাকা পায় দিন হিসেবেই। এই একটা জিনিস তৈরি করতে ওদের 1 মাসেরও বেশি সময় লেগে যায়। এত সময় তো কেউ আজকাল একটা সম্পর্কতেও দেয় না, আর এদের ধৈর্য ভাবো। এরপর আমরা ওখানকার স্পেশাল টিবেটিয়ান টি ট্রাই করলাম। এর মধ্যে মাখন নুন সব ভরে 350 বার নাকি আপ অ্যান্ড ডাউন করতে হয়। এরপর যে ঘিটা তৈরি হয় সেটা দিয়েই চাটা বানানো হয়। বাপরে খাটনি আছে ভাই। ভালোই, মানে দুধ চায়ের মতোই খেতে, কিন্তু সেটা ধরো মিষ্টি না, একটু নোনতা নোনতা, বাকি সেম। এরপর দীপঙ্কর দাদা জুগাড় লাগিয়ে বেশ রেস্ট্রিক্টেড একটা জায়গায় আমাদের নিয়ে যায়। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে আলটিমেট ভিউ পয়েন্টে ভাই। এখানে যেই দাদার বাড়িতে আমরা রয়েছি সেই নিয়ে এসছে আমাদের। সে বললো তার বন্ধু বান্ধবের সাথে এখানে আড্ডা মারে ভাই। আমরা কোথায় গঙ্গার পাড়ে আড্ডা মারি, আর এখানে আড্ডা মারে ভাই। আমি আজ অবধি যেখানে যেখানে ঘুরতে গেছি এটা আমার দেখার সব থেকে সুন্দর জায়গা। এখানে হচ্ছে বেসিক্যালি বিএসএফ ক্যাম্প যত সম্ভব আমি দেখতে পেলাম। তো এখানে অনেক ওরকম বুলেট প্রুফ জায়গা আছে যেখানে গুলি টুলি মানে লাগে না। তো আমি তো ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছি। আমি প্রথম দেখলাম। তো দার্জিলিংয়ে আমরা যেই দাদার হোমস্টেতে আছি সেই দাদার দাবাই পানিতে আরও একটা হোমস্টে আছে, সেই হোমস্টেতে আমরা একটু ঘুরতে এসেছি। তো ওই যে নিচে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে হোমস্টেটা।
দাবাই পানি কথাটার মানে হলো মেডিকেটেড ওয়াটার, অর্থাৎ ওষুধ থাকে যে জলে। বলা হয় এখানে অনেক প্ল্যান্ট থেকেই মেডিসিন তৈরি হয় এবং এখানকার ঝর্ণার জলেরও অনেক গুণ আছে ভাই। 140 থেকে 150টা বাড়ি নিয়েই গড়ে উঠেছে এই দাবাই পানি গ্রাম, এবং এই গ্রামের নাম এসছে আশেপাশের নদী খোলা থেকে। জায়গাটা খোলামেলা তো বটেই। গুরুদেবের নামার স্টাইলটা শুধু দেখো, উফ পাঠিয়ে দিয়েছো। এই ঝর্ণার জলে ওষুধ আছে কিনা আমি বলতে পারছি না। চরণামৃত ভেবে খেতে যাবেন না, কিছু হয়ে গেলে আমার দোষ নেই। বাতের ব্যথা। বলতে বলতে আমরা দেখা পেয়ে গেলাম আবার কিছু ছানাপোনার। অন্তরা তো বেড়াল দেখলেই ওখানে থেমে যায়। আগে আমি একদমই ক্যাটলাবাজ ছিলাম না, অন্তরার সাথে থাকতে থাকতে কি করে হঠাৎ বেড়াল এত ভালো লাগতে শুরু করলো নিজেও জানি না। খাবার খেতে বসে জানলাম বৃহস্পতিবার লোকাল ননভেজ মার্কেট বন্ধ থাকে, তাই ভেজই খেতে হবে। কিন্তু ভেজ হলেও খাবার খুব ভালো ছিল। তো বেসিক্যালি পাহাড়ে এসে কারো পায়ে বা কোথাও যদি জোক লেগে যায় তো জোকটা ছাড়িয়ে মেরে ফেলে ম্যাক্সিমাম লোক, কিন্তু আমি জোক মারি না। বলো তো কেন? তুমি তো সবসময় জোক মারো। রাতে দার্জিলিং ফিরেই একটা সারপ্রাইজ পেয়ে যাই। তো আজকে দার্জিলিং সিটিতে এসেই আমাদের বাংলার ব্লগারের রাজাকে আমরা পেয়ে গেছি। ব্লগের টিপস টুপস সব নিয়ে আজকে বাড়ি ফিরবো। টিচার মানুষ তো হাঁটতে হাঁটতেই কত কিছু জানতে পারলাম। এমনকি দার্জিলিং নাম কি করে হলো সেই ব্যাপারেও শিবাজিদা বললো। দৌড়জে লিং থেকে দার্জিলিং এসছে। দৌড়জে কথাটার মনে হচ্ছে বজ্র, আর লিং মানে দ্য প্লেস, মানে বজ্রের দেশ, সেই থেকে দার্জিলিং। আবার বলা হয় একটা লামা এখানে এসেছিল 1785 বা ওই রকম সময় প্রথম দার্জিলিংয়ে, তার নামও ছিল দৌড়জেলিং, সেখান থেকেও দার্জিলিং এসছে। আসলে উৎস কি সেটা বলা খুব মুশকিল। শিবাজির মতো ফিউচার হয়তো আমরা অনেকেই চাই, সবাই পেরে উঠি না। এই বৃষ্টির মধ্যে এত রাতে শুধু ছাতার জন্য কতটা হেঁটে আমাদের এগিয়েও দিল। এই জেন্টেলম্যানের এনার্জি আলাদা। তো সেম হোমস্টেতেই এই ভাইদের সাথে আমাদের দেখা হয়েছে। ওরা থাকে বাংলাদেশে ফরিদপুরে। তিনজনেই ওরা পুরো ইন্ডিয়ায় ঘুরছে আপাতত। এখন আছে দার্জিলিং এ। এরপর তোমরা কোথায় যাবে? আমরা এরপরে হচ্ছে মিরিক হয়ে কালিম্পং, দেন কলকাতায়, তারপর কলকাতা, তারপর বাংলাদেশে ব্যাক করে যাবে। ওদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আবার বাংলাদেশ গেলে দেখা হবে নেক্সট ডে। তো আজকে আমরা দার্জিলিং থেকে শিটং এর উদ্দেশ্যে বেরিয়ে গেছি। কিন্তু ওয়েদার আমাদের খুব একটা সাথে দিচ্ছে না বন্ধুরা। দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো সাদা, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এবং এই জায়গাটায় নাকি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি লামাহাটা ইকো পার্কে। তো ঘুরে দেখি চলো। কতটা দেখা যাচ্ছে আমি জানি না ভাই, যতটা দেখা যাচ্ছে আর কি। এখানে অনেক ধরনের ফুল দেখতে পাচ্ছি আমরা। অন্তরা তো খুবই ভালো লাগছে। ঠিক আছে, আমারও ভালোই লাগছে। এখানে অনেক ধরনের পাখিও আমরা দেখতে পাচ্ছি। আরে জবা ফুলের মতো দেখতে। লামাহাটা শব্দটা আমরা বাংলে পাই লামা এবং হাট। লামা অর্থাৎ বৌদ্ধিস্ট মঙ্করা, এবং হাট মানে যে কুড়ে ঘরে তারা থাকতো। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, আর এটা হচ্ছে রেন লিলি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা আর গাছের ব্যাপারে ফুলের ব্যাপারে জানতে চাই না। এই পাইন উডসের মধ্যে দিয়ে বেশ অনেকক্ষণ উপরে ট্রেক করে গেলেই দেখা যায় জোর পোখরি, মানে টুইন পন্ড, যেটা ট্যুরিস্টদের মধ্যে বেশ ফেমাস। কিন্তু বৃষ্টিতে রাস্তার অবস্থা খারাপ হয় আমরা সে রিস্ক নিইনি। লামাহাটা পার্কে আসার বেস্ট টাইম হলো উইন্টার, কারণ সব ফুল তখনই ফোটে। এরপর জামার হাতা গুটিয়ে লামাহাটা থেকে আমরা হাঁটা শুরু করলাম। যেতে যেতে পথে ড্রোন নিয়ে সাথে এই সুন্দর চা বাগানের দুনিয়া আমাদের আটকে দিল। এরপর যাওয়ার পথে আমরা আবার দাঁড়াই। বন্ধুরা আমরা এখন চলে এসেছি অর্কিড সেন্টারে। এখানে অনেক মেডিসিনাল প্ল্যান্টস আছে। কিন্তু ঢুকেই এই দাদা বলল সিদান নাহি হ্যাঁ। তাও অনেক মেডিকেল গুণ সম্পন্ন গাছের দর্শন করে, গোলু ভাইয়ের সাথে হালকা খেলে, ঝর্ণা পেরিয়ে জাপানের পথ অতিক্রম করে ফুল ছাড়া কিছু অর্কিড গাছ দেখলাম। এখানে আসার বেস্ট টাইম আমি মুখে বলবো না, খুব লজ্জা লাগছে, তোমরা নিজে দেখে নাও। কিন্তু সাবধান, এখানে অনেক জোক আছে। আচ্ছা, বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আমার যেমন লোভ হয়, সেরকম গাছের সামনে দিয়ে হেঁটে গেলে ভেগানদের কি খুব লোভ হয়? না মানে এমনি কৌতূহল। সত্যজিৎ রায়ের ফেলুদা গল্পে একবার পড়েছিলাম সবুজ চোখের জন্য খুব ভালো। পেট ভরে কিনা জানি না, কিন্তু সবুজ দেখলে চোখ তো ভরে। আমরা এবার ফাইনালি শিটং এর উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছে দেখি এখানেও আমাদের সুন্দর ওয়েলকাম। হোমস্টের ভাইয়ার কাছে জানতে পারলাম এটা নাকি শিটং এর ওই এলাকার সবচেয়ে উঁচু হোমস্টে। শীত তো করছিলই, তারপরে আবার এই বৃষ্টি। গিয়েই চা পকোড়া খেয়ে আমি রোজকার মতো সব ভিডিও ছবি ব্যাকআপ করতে শুরু করলাম। পরের দিন উঠে ব্রাশ করতে করতেই বুঝলাম ভাই এখানে একটু বেশি ঠান্ডা। বাইরে বেরোনোর সৎসাহস একদমই হচ্ছিল না। একটু পর দেখলাম চারিদিক কেমন সাদা হয়ে গেল। আরে ভাই খুব শীত কাতুরে, তোমরা অলরেডি জানো।
তাই আমি চাদর ফাদর জড়িয়ে বাইরে বেরিয়েছি ভাই, আমি ঠান্ডা নিতে পারি না ভাই। ওই যে দূরে দেখছো ওটা কিন্তু পুরো শিলিগুড়ি সিটি। এই হোমস্টেতেও দুই ভদ্রলোকের সাথে দেখা, কুকু আর কুটু। এই জায়গাটা আমার পুরো ট্রিপে বেস্ট লেগেছে। ওই যে কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। পরের দিন সকালে উঠেই ছিল আমাদের বাড়ি ফেরার পালা, বাট বেরিয়েই দেখি এ কি শালা, ল্যান্ডস্লাইডিং এর কারণে রাস্তা পুরো খারাপ এবং সবার জন্যই খুব সমস্যার হয়ে দাঁড়ালো। আমাদের ট্রেন ছিল 3টে, বোধহয় আজকে আর যাওয়া হবে না। ঠিক তাই হলো, এনজিপি এসে পৌঁছাতেই আমাদের 4:30 বেজে গেল। শেষ ভালো হয়েও হলো না, কিন্তু আজকাল একটু ফিলোসফির বই পড়ছি এবং সেখানে পড়েছি দেখো যা হবার তা তো হবেই, সেটা চেঞ্জ করা আমাদের হাতে নেই বা করা উচিতও না। তবে কিছু হওয়ার পর আমরা কিভাবে সেটা রিয়াক্ট করব সেটা কিন্তু আমাদের হাতে, সেটাই এক্সিলেন্ট হওয়া উচিত। ধরুন বৃষ্টি তো হবারই কথা, না হলে চাষবাস হবে কি করে? এবার সেই দিনে আপনার ঘুরতে বেরোনোর প্ল্যান থাকলে সেটা বৃষ্টির দোষ তো নয়, তাই কোনো কিছুতে মন খারাপ করলে নিজেরই লস। পরের দিন ঠিক টাইমে পৌঁছে যাই আর বন্দে ভারতেও প্রথমবার উঠি। আর এই যে তিন করে পরির মতো লাফিয়েছে, এখন শেষ। এদিকে আমাদের রাত ভাই বসছে এইদিকে, আর বন্দে ভারত ভালোই লাগছে। একটা কুইক রিভিউ দিই, লেগ স্পেস বেশ ভালো, খাবার টেবিলটা সুন্দর, চার্জারও আছে, সিট এরকম রোটেটও করা যায়, ওয়াশরুম হেভি লেগেছে। ওভারঅল ইন্ডিগোর ফ্লাইটের থেকে তো বেশ ভালো। আমাদের এই সুন্দর জার্নি এখানেই শেষ, তবে নেক্সট ব্লগ ইন্টারন্যাশনাল হতে চলেছে। আমি ব্যাগ গোছাই, বেরোতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।